মুনাফা বলতে কি বোঝায়? আসলের উপর যে অতিরিক্ত একটা লাভ দিতে হয় তাকে মুনাফা বলে। তো মুনাফা দুই ধরনের, একটি ছিল সরল মুনাফা এবং অপরটি হলো চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা বলতে কি বোঝায়? ব্যাংক অথবা কোনো ব্যক্তির কাছ থেকে যখন আমরা আসল টাকা আনি এবং তার বিনিময়ে যখন আমরা এই আসল টাকার বিনিময়ে যখন অতিরিক্ত লাভ দেই তখন সেটা সরল মুনাফা হতে পারে। যে ব্যাংক থেকে আমরা 10,000 টাকা অথবা কোনো ব্যক্তির কাছ থেকে 10,000 টাকা আসল নিয়ে আসলাম এবং একটা বিনিময়ে যেমন 10% হারে, 15% হারে অথবা 5% হারে, যে কোনো পার্সেন্টেজ হারে, তখন আমরা যদি ব্যাংক থেকে 10,000 টাকা আসল আনি তখন 10% হারে যে অতিরিক্ত আসবে, মানে 10,000 টাকার হারে 10% যত টাকা আসবে অতিরিক্ত তত টাকা দেওয়াকেই মুনাফা বলে। তো এটাকে বলে সরল মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফা কাকে বলে? চক্রবৃদ্ধি মুনাফা হলো সরল মুনাফার যে আসলের উপর যে অতিরিক্ত একটা লাভ আসে, এই লাভটা যখন আবার আসল হয়ে যায় তখন ওই আসল থেকে যখন আবার অতিরিক্ত মুনাফা আসে তখন এটাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে। তো আমরা সহজে বুঝতে পারলাম যে সরল মুনাফা কাকে বলে এবং চক্রবৃদ্ধি মুনাফা কাকে বলে। তো আজকে আলোচনার বিষয় হলো যে সৃজনশীল প্রশ্ন, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার। তো প্রতি বছরই পরীক্ষায় সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা মিশ্রিত হয়ে প্রশ্নগুলো আসে। তাই আমরা লেকচার নাম্বার 1-এ একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো প্রশ্নটি ছিল যে একটি দ্রব্য 8% গতিতে বিক্রয় করা হলো। তো দ্রব্যটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। বার্ষিক 6% মুনাফা 2 বছরের জন্য 6,000 টাকা ব্যাংকে জমা রাখা হলো। তো প্রশ্নটা আমরা ভালোভাবে ফলো করব, যেহেতু উদ্দীপক ছিল উপরে, যে উপরে যে উদ্দীপক ছিল সেটা যদি ভালোভাবে পড়ি তারপরে প্রশ্নগুলো ভালোভাবে ফলো করলে আমরা সহজে আনসার করতে পারবো। তো প্রশ্নটি ছিল বার্ষিক 5% হারে 7,000 টাকার 3 বছরের সরল মুনাফা নির্ণয় করো। তো সরল মুনাফা কি? তো প্রশ্নটা আবার দেখি যে বার্ষিক 5% হারে 7,000 টাকা 3 বছরের সরল মুনাফা নির্ণয় করো। তো দ্বিতীয় প্রশ্নটি ছিল যে দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। তো দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করতে হলে যেহেতু 8% গতিতে বিক্রয় করা হয়েছিল এবং দ্রব্যটি যখন 800 টাকা বেশি হয় তখন 8% লাভ হয়েছিল। তো প্রশ্নটা ভালোভাবে বুঝবো, তো প্রশ্ন সমাধানে গেলে ইজিভাবে বুঝতে পারবো। তো তৃতীয় প্রশ্নটি ছিল গ নম্বর প্রশ্ন, যে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তো চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হলে চক্রবৃদ্ধির সূত্র জানতে হবে। তো প্রথম প্রশ্নের সমাধান আসি, যে বার্ষিক 5% হারে 7,000 টাকা 3 বছরের সরল মুনাফা নির্ণয় কিভাবে করব। তো সমাধান দেওয়া আছে যে আসল ছিল 7,000 টাকা এবং সময় ছিল 3 বছর। যেহেতু আমরা প্রিন্সিপাল মূলধন 7,000 ছিল, তো পি দ্বারা মিন্স করে, তো পি সমান 7,000 টাকা এবং সময় এন দ্বারা বোঝায়। তো সময় ছিল 3 বছর। মুনাফার হার আর রেট মানে হার, তো মুনাফার হার ছিল 5%। যেহেতু 5% আমরা এভাবে লিখতে পারি যে 5% হারকে আমরা 5/100 লিখতে পারি। তো এন এন যেহেতু সময়, তো একটা সূত্র ছিল, যেহেতু বলছে যে মুনাফা বের করার জন্য সরল মুনাফা, তো সরল মুনাফার একটি সূত্র ছিল, যে সরল মুনাফার সূত্রটি হলো আই সমান পিএনআর। তা আই দ্বারা হলো মুনাফা অর্থাৎ ইন্টারেস্ট, এবং পিএনআর এখানে যেহেতু পিএনআর এই তিনটা কিন্তু ইনটু আকারে আছে অর্থাৎ গুণ আকারে আছে। তো পি দ্বারা আসল, যেহেতু আয়ের মান বার করার জন্য বলছে, তো আই দ্বারা মুনাফা, যেহেতু মুনাফা বের করার জন্য বলছে প্রথমে পি, পি দ্বারা আসল, তো আসল ছিল 7,000 টাকা এবং যেহেতু ইনটু পিএনআর তিনটি লেটার একই স্থানে বসাইল, তার মানে অবশ্যই এটা গুণ ছিল। তো গুণ যেহেতু আমরা এন এর মান বসাবো, তো এন এর মান কি, এন দ্বারা সময়, সময় ছিল 3 বছর। তো এই যে 3 বছর, 3 বছরটা এখানে লিখতে হবে। তো আর আর দ্বারা কি বোঝাচ্ছে? আর দ্বারা মুনাফার হার। তো মুনাফার হার কত ছিল? 5%। তো 5% থাকার কারণে আমরা লিখব যে 100/5, অর্থাৎ নিচে 100 আসবে এবং উপরে 5। তো আমরা যদি এটা সহজভাবে বুঝতে, নিচে কত 100, উপরে ছিল 7,000, তাহলে উপরে দুইটা নিচের যে 100-র লগে দুইটা শূন্য ছিল, এই দুইটা শূন্য কাটা যাবে এবং এই যে 7,000 এটা উপরের সংখ্যা, তো উপরে 7,000 থেকে দুইটা শূন্য কাটা যাবে, তো থাকবে 70। এবং 70 যেহেতু 3, 3-এর নিচে 1 মনে মনে উপরে 3 সংখ্যাটি কিন্তু উপরে, উপরে আবার 5। তো আমরা যদি সহজভাবে বোঝার জন্য আলাদাভাবে একটা সমাধান দিয়েছি, 70 3 গুণন 5 যদি আমরা গুণ করি তাহলে হবে 1,050 টাকা। তো সরল মুনাফা হবে 1,050 টাকা। যেহেতু বলছিল যে সরল মুনাফা কত, তো আমরা ইজিভাবে বের করতে পারলাম যে সরল মুনাফা কিভাবে বের করতে হয়। তো সরল মুনাফা হলো 1,050 টাকা।
তো আমরা প্রশ্ন নম্বর ক এর প্রশ্নের সমাধান দেখলাম। এখন দেখব ক দ্বিতীয় প্রশ্নটি, দ্রব্যটি ক্রয় মূল্য নির্ণয় করো। যেহেতু দ্রব্যটি ক্রয় মূল্য নির্ণয় করার জন্য বলছে, অবশ্যই আমাদেরকে 8% যে ক্ষতি ছিল, একটা 8% ক্ষতিতে কত টাকা আসে এবং 8% লাভে কত টাকা আসে সেটার ক্লু ধরে আমরা আনসারটি করার চেষ্টা করব। তো সমাধানের দিকে যাই। দ্রব্যটি ক্রয় মূল্য নির্ণয় কিভাবে করতে হয়। তো প্রশ্নটি যেহেতু ছিল যে 8% ক্ষতিতে, তো অবশ্যই আমরা পার্সেন্টেজের অঙ্কগুলো অবশ্যই ক্রয় মূল্য যদি পার্সেন্টেজের অঙ্ক থাকে তাহলে অবশ্যই ক্রয় মূল্য 100 ধরতে হবে। যেহেতু 8% ক্ষতিতে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে, যেহেতু 8% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, তো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য অবশ্যই 8% ক্ষতিতে হলে যত পার্সেন্ট থাকবে 100 থেকে অত বিয়োগ হয়ে যাবে। তো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 থেকে বিয়োগ 8। তো 100 থেকে 8 বিয়োগ করে দিলে হবে 92 টাকা। আবার যেহেতু বলছিল যে 8% লাভে, তো 8% লাভ হলে অবশ্যই 8% লাভ যদি ক্রয় মূল্য আমরা 100 ধরি, তাহলে লাভ যেহেতু হয়েছে 8%, তাহলে 100 লগে 8 যোগ করে দেব। তো 100 লগে 8 যোগ করলে হবে, তো যেহেতু বলছিল যে ক্রয় মূল্য, আমরা জানি যে কোনো অঙ্কে যদি পার্সেন্টেজ থাকে ক্ষতিতে অথবা লাভে, পার্সেন্টেজ 8%, 10%, যে কোনো পার্সেন্টেজ বললে অবশ্যই আমরা যদি ক্ষতি কথাটি উল্লেখ থাকে তাহলে অবশ্যই ক্রয় মূল্য 100 ধরে যত ক্ষতি হবে তত বিয়োগ করে দেব। যদি ক্ষতি হয় তাহলে বিয়োগ, এবং যদি লাভ হয় তাহলে যোগ করে দেব। যেহেতু 8% ক্ষতিতে বলছিল, তো ক্রয় মূল্য অবশ্যই 100 ধরতে হবে, কারণ পার্সেন্টেজের অঙ্ক অবশ্যই ক্রয় মূল্যের উপর নির্ভর করে। যদি ক্রয় মূল্য আমরা 100 ধরি তাহলে 8% ক্ষতিতে হলে অবশ্যই 100 থেকে 8 বিয়োগ হবে। তো 100 থেকে 8 বিয়োগ হলে 92 টাকা। এবং যেহেতু বলছিল 8% লাভে, প্রশ্নতে ছিল যে 8% লাভে, তাহলে 8% লাভে লিখতে হবে। যেহেতু 8% লাভে বলছে, অবশ্যই ক্রয় মূল্য 100 টাকা ধরতে হবে। তো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য যেহেতু লাভ করছে অবশ্যই যোগ হবে। তো 8% লাভে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে 8% লাভ হলে 100-র সঙ্গে আমাদের 8 যোগ করে দিতে হবে। তো 100-র সাথে যদি 8 যোগ করি তাহলে হবে 108 টাকা। তো বিক্রয় মূল্য বেশি, যেহেতু 8% ক্ষতিতে বিক্রয় করছিল 92 টাকা এবং 8% লাভে বিক্রয় করছিল 108 টাকা। তো বিক্রয় মূল্য বেশি কত টাকা, মানে দুইটার মধ্যবর্তী যে একটা ব্যবধান কত টাকা বেশি। তো আগে যেহেতু ক্ষতিতে বিক্রয় করছিল 92 টাকা এবং 8% লাভে বিক্রয় করছে 108 টাকা, তো 108 থেকে যদি 92 বিয়োগ করে দেই তাহলে 16 টাকা বেশি হবে। তো বিক্রয় মূল্য বেশি হবে, লাভ করলে অবশ্যই 16 টাকা বেশি হবে। তো 100 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে লাভ হচ্ছে 16 টাকা। তো বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে আসল আমরা কত ধরেছিলাম যে 100 টাকা। যদি বিক্রয় মূল্য 16 টাকা বেশি হয় তাহলে আসল হবে 100 টাকা, যেহেতু ঐকিক নিয়মের অঙ্ক। তো বিক্রয় মূল্য যদি, অতএব যদি বিক্রয় মূল্য 1 টাকা হয় তাহলে যে 16 ছিল 16টা অবশ্যই নিচে আসবে এবং শেষের যে একটা সংখ্যা সেটা উপরে যাবে। তো 16 ভাগের 100 টাকা। তো যেহেতু প্রশ্নটি ছিল যে দ্রব্যটির 800 টাকা বেশি হলে, 800 টাকা বেশি হলে, তো 800 টাকা বেশি হলে, যেহেতু 16 টাকা বেশি, আমাদের প্রশ্নটি ছিল 800 টাকা বেশি হলে, যেহেতু 16 টাকা বেশি হলে 100 টাকা হয় ক্রয় মূল্য, আসল 100 টাকা। তো যেহেতু 800 টাকা বেশি হলে কত হবে আমাদের আসল সেটা বের করতে হবে। তো 16 টাকা বেশি হলে আসল 100 টাকা, অতএব 1 টাকা বেশি হলে আসল হবে, যেহেতু 16 ছিল প্রথমে সেটা নিচে যাবে এবং লাস্টের যে সংখ্যা ছিল সেটা উপরে যাবে। তো 1 টাকা বেশি হলে আসল 16 ভাগের 100, অতএব প্রশ্নতে ছিল যে 800 টাকা বেশি হলে, তো 800 টাকা বেশি হলে আসল হবে, যেহেতু 100 উপরে এবং নিচে 16 ছিল সেটা বসাবো, এবং বিক্রয় মূল্য 800 টাকা বেশি হলে 800 উপরে যাবে, যেহেতু বাড়ছে, আগে যেহেতু 16 থেকে 1-এ আসছিল তখন কমছে, 16 থেকে কম হয় ভাগ হয়েছে, এবং 1 থেকে যখন আবার 800 গিয়েছে তখন বেড়েছে, বাড়লে গুণ হবে। তো গুণ যেহেতু হয়েছে উপরে যাবে, তো 100-র সাথে 800 গুণ হবে। তো যদি নিচে 16 এবং উপরে 100 ইন্টু গুণন 800, তো এটাকে যদি কাটাকাটি করি, তো 16 যদি আমরা 4 দ্বারা 16-কে কাটি তাহলে 4-4 16, এবং অথবা উপরে যদি 4 দ্বারা মানে 25 দিয়ে 100-রে কাটতে পারি, তো নিচে 4-একে 4 এবং 4 200 800 হয়, তাহলে 25 দ্বারা যদি 200-কে গুণ দিই তাহলে 5000 টাকা। তাহলে আসল হবে 5000 টাকা। দ্বিতীয় প্রশ্নটা আবার সমাধানের চেষ্টা করি। তো প্রশ্নটি ছিল, যেহেতু প্রশ্নে উপরে ছিল যে একটি দ্রব্য 8% ক্ষতিতে বিক্রয় করা হলো দ্রব্যটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। তো আমরা এইটার উপরে ভিত্তি করে সমাধানের চেষ্টা করব।
তো দ্বিতীয় প্রশ্নটি ছিল যে 8% গতিতে, যেহেতু 8% গতিতে অবশ্যই যদি পার্সেন্টেজের অঙ্ক থাকে তাহলে ক্রয় মূল্য অবশ্যই 100 ধরতে হবে। তো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য যেহেতু 8% গতিতে, অবশ্যই 8% ক্ষতি বললে যত পার্সেন্ট ক্ষতি বলবে 100 থেকে তত বিয়োগ করতে হবে। তো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য অবশ্যই ক্ষতিতে হয়েছে, তো 100 থেকে 8 বিয়োগ হবে। তো 100 থেকে 8 বিয়োগ হলে ক্রয় মূল্য হবে 92 টাকা। আবার যেহেতু বলছিল 8% লাভে, তো 8% লাভও বের করতে হবে। যদি আমরা 8% ক্ষতিতে এবং 8% লাভের যে বিক্রয় মূল্য বের করতে পারি, তো দুইটার মধ্যে যে একটা ব্যবধান, যদি আমরা কত টাকা বেশি লাভে বিক্রি হয়েছে সেটা বের করতে পারি তাহলে আমাদের আনসার করা সহজ হবে। তো 8% লাভে যদি আমরা বিক্রয় করি, তো ক্রয় মূল্য অবশ্যই 100 টাকা ধরতে হবে। তো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য যেহেতু 8% লাভ বলেছে, তাহলে অবশ্যই 100-র সাথে 8 যোগ হবে। তো 100 টাকা হলে 8 যোগ করলে হবে 108 টাকা। তো ক্রয় মূল্য যদি 8% লাভে বিক্রয় করে তাহলে বিক্রয় মূল্য হবে 108 টাকা। তো বিক্রয় মূল্য বেশি কত হয়েছে, যেহেতু 8% ক্ষতিতে আগে বিক্রয় মূল্য ছিল 92 টাকা এবং 8% লাভে বিক্রয় মূল্য 108 টাকা। তো ক্ষতির চেয়ে লাভে বিক্রয় করা কত টাকা বেশি হয়েছে, তো বিক্রয় মূল্য বেশি হয়েছে 16 টাকা। যেহেতু আগে ছিল 92 টাকা এবং 8% লাভ হয় 108 টাকা, তো 108 থেকে যদি 92 বিয়োগ করে দেই তো 16 টাকা, তাহলে বিক্রয় মূল্য বেশি হয়েছে 16 টাকা। তো বিক্রয় মূল্য 16 টাকা হলে আসল কত ছিল, আসল ছিল 100 টাকা। তো বিক্রয় মূল্য যদি 16 টাকা বেশি হলে আসল হয় 100 টাকা, তাহলে আমাদেরকে বের করতে বলেছে যে 18 টাকা বেশি হলে আমাদের আসল কত ছিল। তো বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে আসল 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে অবশ্যই যেহেতু কমেছে 16-র চেয়ে একে চলে এসেছে, তো অবশ্যই ভাগ হবে। তো নিচে 16 আসবে এবং শেষের যে সংখ্যা ছিল সেটা উপরে আসবে। তো বিক্রয় মূল্য 18 টাকা হলে, যেহেতু আগে 1 ছিল 16-র চেয়ে একে আসছিল তাই ভাগ হয়েছে, এখন যেহেতু একের চেয়ে বেড়ে 1800 এসেছে, তো তোমাদের প্রশ্ন যে 1800 কিভাবে আসলো, যেহেতু প্রশ্নতে ছিল যে 8% লাভ হলে, মানে যদি 8% লাভে বিক্রয় হয় তাহলে 18 টাকা বেশি হয়। তো 18 টাকা বেশি হলে আমাদের আসল কত ছিল, তো 18 টাকা বেশি হলে আসল বের করতে হলে, যেহেতু আগে 1 ছিল একের চেয়ে বেড়ে 100 টাকা হয়েছে, অবশ্যই গুণ হবে। তো আগে ভগ্নাংশ ছিল কি 16/100, তো 16/100 বসাবো এবং যেহেতু একের চেয়ে বেড়ে 1800 হয়েছে, তো উপরে 100-র সাথে 1800 গুণন হবে। তো এখন আমরা কাটাকাটি করব। তো উপরে যেহেতু 100 এবং 1800 এবং নিচে 16, তো 16কে যদি আমরা কাটি তাহলে 4 4 16 হবে এবং 100কে যদি 4 দ্বারা কাটি তাহলে 25 হবে। তো নিচে 4 এবং উপরে 25, যেহেতু এখানে 800 ছিল, তো 800কে যদি আমি 4 দ্বারা 800কে কাটি তাহলে হবে 200 এবং 4 একে 4 হবে। তো নিচে 1 1 লিখতে হয় না, তো উপরে ছিল 25 এবং যেহেতু পরের 800কে 200 দ্বারা কাটা হয়েছে, তো 25 দ্বারা 200কে গুণন করলে হবে 5000 টাকা। তো আমাদের আসল ছিল 5000 টাকা। এখন আমরা দেখব তৃতীয় প্রশ্নটি, গ নম্বর প্রশ্ন। যে গ নম্বর প্রশ্নটা কি বলছে, যে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে। তো বার্ষিক 6% মুনাফা 2 বছরের জন্য 6000 টাকা ব্যাংকে জমা রাখা হলো। তো চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হলে আমাদেরকে কি করতে হবে, চক্রবৃদ্ধি মুনাফা আমি আগেই বলেছি কি, যে সরল মুনাফা যে আছে, সরল মুনাফা যখন আসল হয়ে যায় তখন এই আসল থেকে যখন অতিরিক্ত একটা মুনাফা আসে তখন তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে। তো চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হলে কিভাবে করতে হয় সেটা আমরা দেখে আসি। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি, অর্থাৎ সি দ্বারা বোঝাচ্ছে চক্রবৃদ্ধি মূলধন এবং মাইনাস পি, পি দ্বারা বোঝাচ্ছে আসল। তো আমরা যদি চক্রবৃদ্ধি মুনাফা থেকে, চক্রবৃদ্ধি মূলধন থেকে আসলটা বাদ দিয়ে দিই, তখন যে অতিরিক্ত পাওয়া যাবে সেটাকে বলে চক্রবৃদ্ধি মুনাফা। তো সি মাইনাস পি, তাহলে সি দ্বারা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। তো চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হলে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি। চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি ইন্টু, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হলো পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি, অর্থাৎ মাইনাস পি ছিল, যেহেতু চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমরা মূলধনটা বাদ দিয়ে দিই তখন যে অতিরিক্ত পাবো সেটা হবে চক্রবৃদ্ধি মুনাফা। তো ও পি ইন্টু 1 প্লাস আর প্লাস এন পাওয়ার এন মাইনাস পি। তো পি দ্বারা আসল ছিল, তো আসল যেহেতু আমাদের আসল ছিল 6000 টাকা, যে প্রশ্নে ছিল যে বার্ষিক 6% মুনাফায় 2 বছরের জন্য 6000 টাকা ব্যাংকে জমা রাখা হলো। তো আসল ছিল কত, 6000 টাকা এবং সময় ছিল 2 বছর এবং বার্ষিক মুনাফার হার ছিল 6%।
তো আমরা পি যেহেতু আসল আসল ছিল ৬০০০ এবং এক যেহেতু সূত্রের এক নিয়ে আসবো এবং প্লাস যোগ দিয়ে দিলাম এবং আর দ্বারা মুনাফার হার, তো মুনাফার হার ছিল ৬% অর্থাৎ ১০০/৬। যেহেতু উপরে এন এন দ্বারা সময় বোঝায়, তাহলে যেহেতু প্রশ্ন ছিল যে ২ বছর, অবশ্যই উপরে ২ দিতে হবে মাইনাস পি, অর্থাৎ পি দ্বারা কি কি বোঝায় আসল, তো আসল বাদ দিতে হবে। আসল কত ছিল ৬০০০ টাকা, তো মাইনাস ৬০০০ টাকা অর্থাৎ বিয়োগ ৬০০০। তো ৬০০০ ইন্টু যেহেতু 1 প্লাস ১০০/৬, যেহেতু নিচে এটাকে আমরা লসাগু করব, ভগ্নাংশের লসাগু। যদি ভগ্নাংশের লসাগু করি তাহলে নিচে ১০০ ছিল ১০০ আসবে এবং ১০০ দ্বারা যদি আমরা 1 কে গুণ দিই তাহলে ১০০ কে ১০০ এবং উপরে যেহেতু ৬ ছিল যোগ হবে ৬, তো নিচে ১০০ উপরে ১০০, ১০০ যোগ ৬, উপরে পাওয়ার ছিল যেহেতু ২ বছর ২ দিলাম মাইনাস ৬০০০। তো ৬০০০ ইন্টু যেহেতু নিচে ১০০ ছিল এবং ১০০ লগে যদি আমরা উপরের যে ৬ যোগ করে দিই তাহলে ১০৬ হবে, আর উপরে পাওয়ার ছিল ২, তো পাওয়ার ২ দিয়ে দিলাম মাইনাস ৬০০০। তো যদি আমরা এইভাবে লিখি যে ৬০০০ ইন্টু যেহেতু পাওয়ার ছিল যে ১০৬ দুইটি এবং সরি নিচে ১০০ হবে, সরি মানে প্রশ্নতে টাইপিংয়ে ভুল ছিল, নিচে ১০০ হবে, ১ দিয়ে ফেলছিলাম তো ভুল ছিল। তো উপরে ১০৬ এবং নিচে ১০০। তো আমরা যদি পাওয়ার দেখতেছি যেহেতু ১০৬ এর উপরও পাওয়ার এবং ১০০ এর উপরে পাওয়ার, তো পাওয়ার মানে কি যেহেতু ২ ছিল পাওয়ার অবশ্যই ১০২ দুইটি। তো আমরা এইভাবে না লিখে সহজের জন্য যেহেতু ৬০০০ ছিল ইন্টু দিলাম, ইন্টু দেওয়ার পরে মানে গুণ ১০৬ যেহেতু পাওয়ার ২ এবং ১০০ এর উপরে পাওয়ার ২, তার মানে ১০৬ দুইবার ১০০ দুইবার। তো আমরা যদি এটাকে ভিন্নভাবে লিখি তো ১০০/১০৬ গুণ ১০০/১০৬ মাইনাস যেহেতু ৬০০০ ছিল তো ৬০০০ নিয়ে আসলাম। তো যেহেতু নিচে ১০০ নিচে দুইটা শূন্য এবং এই যে ১০০ এটার নিচে দুইটা শূন্য আর ৬০০০ ছিল তিনটা শূন্য, তো আমরা যদি এইদিকে যে ১০০ ছিল তো ১০০ এর যদি দুইটা শূন্য আর এদিকে ৬০০০ এর দুইটা শূন্য কেটে ফেলি তো থাকবে ৬০, আর নিচে যেহেতু ১০০ ছিল এই ১০০ থেকে যদি আমরা একটা শূন্য আর এদিকে ৬০ এর যেহেতু একটা শূন্য ছিল এই শূন্য কেটে ফেলি তো এদিকে থাকবে ৩ এবং যেহেতু এখানে একটা শূন্য চলে গেছে একটা শূন্য রয়ে গেছে তো ১০, ১০কে যদি আমরা ২ দ্বারা কাটি তাহলে ৫ দুগুণা ১০ এবং ৬কে যদি ২ দ্বারা কাটি তাহলে ৩ হবে। তো উপরে ছিল ৩, নিচে ৫ এবং ১০৬ দুইবার। তাহলে আমরা এই যে সহজে বোঝানোর জন্য ৩ ইন্টু ১০৬ গুণ করলে হবে ৩৩৭০৮। তো ৩৩৭০৮কে যদি নিচে যেহেতু ৫ ছিল তাহলে ৫ দ্বারা ভাগ করে দিলে আমাদের কত আসবে, তো ৬৭৮১ ইন্টু ৬ আসবে। তারপরে বিয়োগ যেহেতু ছিল বিয়োগ নিয়ে আসলাম, তারপর বিয়োগের পরে ছিল ৬০০০ বসবে। তো ৬৭৮১.৬ মাইনাস বিয়োগ ৬০০০ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে ৬০০০ বাদ দিলে হবে ৭৭৮১.৬। তো চক্রবৃদ্ধি মুনাফা হবে ৭৪১.৬। সরি একটা ভুল ছিল, যেহেতু ৩৩৭০৮কে ৫ দ্বারা ভাগ দিলে ৬৭৮১ হবে না, ৬৭৪১ হবে। তো আমরা এই জায়গায় ৪ দিয়ে দিচ্ছি এবং ৬৭৪১.৬ থেকে ৬০০০ বাদ দিলে হবে ৭৪১, যেহেতু ৮ লিখছিলাম ৮ বাদ দিয়ে দিচ্ছি তো ৪ হবে, এটা ভুল হয়েছে। তো চক্রবৃদ্ধি মুনাফা হবে ৭৪১.৬ টাকা। তো আনসার হবে ৭৪১.৬ টাকা। তো সহজভাবে বোঝার জন্য আবার আমি এটা রিপিট করতেছি। তো চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে বের করতে হয়, যদি আমরা সি মাইনাস পি বলতে কি বোঝায়, সি দ্বারা চক্রবৃদ্ধি মূলধন এবং পি দ্বারা আসল। যদি আমরা চক্রবৃদ্ধি মূলধন থেকে পি আসলটা বাদ দিয়ে দিই তাহলে আমরা যেটা পাবো চক্রবৃদ্ধি মুনাফা পাবো। তো চক্রবৃদ্ধির সূত্র কি, পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি, অর্থাৎ পি মাইনাস পি বলতে কি বোঝায়, যদি এটা থেকে আমরা মূলধনটা বাদ দিয়ে দিই তাহলে এটা চক্রবৃদ্ধি মূলধন বের হবে। তো যেহেতু সি মাইনাস পি ছিল তো পি মানে কি বোঝাচ্ছে, পি দ্বারা বোঝাচ্ছে আসল। তো আসল কত ছিল, আসল ছিল ৬০০০ টাকা ইন্টু 1 যেহেতু সূত্রে ছিল 1 থাকবে ১ প্লাস আর যেহেতু আর দ্বারা কি বোঝায় রেট অর্থাৎ মুনাফার হার ছিল যেহেতু ৬%, তো আমরা ১০০/৬ লিখব। উপরে ছিল এন, এন দ্বারা মানে সময় বোঝাচ্ছে, তো সময় ছিল ২ বছর, তাই আমরা উপরে পাওয়ারে ২ দিয়ে দিলাম মাইনাস পি দ্বারা কি বোঝায় আসল, মাইনাস বিয়োগ দিয়ে পি দ্বারা আসল যেহেতু ৬০০০ ছিল ৬০০০ দিলাম। তো ৬০০০ ইন্টু যেহেতু নিচে ১০০ এবং
উপরে 6, এই ধরনের আমরা একটি পূর্ণসংখ্যা যোগ এবং একটি ভগ্নাংশকে আমরা লসাগু করতে পারি। তো লসাগু করলে নিচে যেহেতু 100 ছিল 100 বসবে, এবং 100 দ্বারা যদি আমরা 1 কে গুণ দিই তাহলে 100 কে 100 হবে, এবং যেহেতু প্লাস ছিল যোগ, তাহলে যোগ হলে উপরে যোগ চিহ্ন দিয়ে দেব, এবং 6 যোগ হবে 100 সাথে। তো বিয়োগ ছিল, পাওয়ার ছিল 2, 2 বসালাম, বিয়োগ 6000। তো 6000 ইন্টু উপরে যেহেতু 106, 100 যোগ 6 ছিল, তো যোগ করলে হয় 106, আর নিচে ছিল 100, 100 নিয়ে আসলাম, তো পাওয়ার ছিল 2, পাওয়ার 2 বসালাম, বিয়োগ 6000। তো 6000 বসালাম, এবং যেহেতু 106 উপরে এবং 100 নিচে, যেহেতু ব্র্যাকেটের উপরে পাওয়ার, অবশ্যই উপরে এবং নিচে দুইটি ডবল হবে, অর্থাৎ 106 দুইবার এবং 100 হবে দুইবার। তো 106 এবং 100-কে যদি আমরা আলাদা আলাদাভাবে দুইবার করে লিখি তাহলে সহজ হবে। তো 6000 ইন্টু 100/6, 100/106 ইন্টু 100/106 বিয়োগ 600। তো লেখার ফলে নিচে যেহেতু 100 ছিল, 100-র সাথে কিন্তু দুইটা শূন্য, এবং এই যে আরেকটা 100 ছিল নিচে, এইটার সাথে কিন্তু দুইটা শূন্য। তো 6000-এ যেহেতু তিনটা শূন্য ছিল, তো নিচের তিনটা শূন্য কেটে দেব, যেহেতু 100-র মধ্যে দুইটা শূন্য ছিল, দুইটা শূন্য, এবং এদিকে দুইটা শূন্য কেটে দিলে থাকবে 60। তো এই নিচে যেহেতু ছিল 100, 100-র একটি শূন্য, এবং 60-এর সাথে যে একটা শূন্য ছিল সেটা কেটে যাবে, তো নিচে থাকবে 10, এবং এদিকে থাকবে 6000 থেকে 6। তো 6-কে যদি 2 দ্বারা কেটে দিই তাহলে 3 হবে। তো 10-কে যদি 2 দ্বারা কাটি তাহলে 5 হবে। তো নিচে 5, যেহেতু উপরে 3, এবং 106, 106 দুইবার, তাহলে 3-এর সাথে 106 ইন্টু 106 অর্থাৎ গুণন করে দেব। তো গুণন করলে কত হবে? 33708, আর নিচে কত ছিল? 5। তো 33708-কে যদি 5 দ্বারা ভাগ দিই তাহলে হবে 6741.6। যেহেতু বিয়োগ ছিল, বিয়োগ নিয়ে আসলাম, এবং 6000 ছিল, 6000ও নিয়ে আসলাম। তো 6741.6-কে যদি 6000 এটা থেকে যদি 6000 বাদ দিয়ে দিই, অর্থাৎ বিয়োগ করে দিই, তাহলে হবে যে 741.6 টাকা। তো চক্রবৃদ্ধি মুনাফা হবে 741.6 টাকা। তো আজকের সমাধান এতটুকুই, আশা করি বুঝতে পেরেছো।